আশিস বেঙ্গলে ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে এলাম। আমরা করছি দেখো ক্লাস 10-এর পরিবেশ ও বিজ্ঞান জীবদের গঠন। গত ক্লাসে তোমাদের এই জীবদের গঠনের যে সমস্ত বিষয়গুলি আছে, জীব জড়ের পার্থক্য বা কোষ কাকে বলে তার সম্বন্ধে আইডিয়া দিয়েছি। এবার আমরা জানবো তোমাদের দেখো এই যে জীবদের গঠনের পরপর কোন বিষয়গুলি কিভাবে আছে সেগুলি আমি তোমাদের একটু জানিয়ে যাই। পরবর্তী ক্লাসে আমরা প্রশ্ন এখান থেকে কী কী আসে সেই প্রশ্ন এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব। আশা করি তাতে তোমরা উপকৃত হবে। তাহলে দেখো এবার আমরা জানবো কলা। তাহলে দেখো উদ্ভিদ কলা, এই যে কলা, উদ্ভিদ কলা আমরা গত ক্লাসে দেখিয়েছি উদ্ভিদ কলাকে দুভাগে ভাগ করা হয়, ভাজক কলা এবং স্থায়ী কলা। তার আগে জেনে নিয়ে এসো কলা কাকে বলে। দেখো কতকগুলি কোষ উৎপত্তিগতভাবে এক এবং বিভিন্ন আকারের হতে পারে। তারা যখন একটি নির্দিষ্ট কার্যকে সম্পাদন করে তখন সেই কলা গুচ্ছকে বলা হয় কোষ। কোষ গুচ্ছকে বলা হয়, তখন সেই কোষ গুচ্ছকে বলা হয় কলা। তাহলে কলার সংজ্ঞা যদি দেখিয়ে তাহলে আমরা কলার সংজ্ঞায় কলা কাকে বলে, কলার সংজ্ঞা, তাহলে যদি কলার সংজ্ঞা দিই কলা বা টিস্যু, তাহলে দেখো কলা বা টিস্যু কাকে বলে না উৎপত্তিগতভাবে এক। আমরা যদি সংজ্ঞা দেখি তাহলে কি বলবো না উৎপত্তিগতভাবে এক এবং একই কাজে লিপ্ত, মানে একই কাজে লিপ্ত, একই কাজ করে, একই কাজে লিপ্ত সম বা বিষম আকৃতির অবিচ্ছিন্ন ও সংগঠিত কোষগুচ্ছকে কলা বা টিস্যু বলে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কলা বা টিস্যু কাকে বলে। উৎপত্তিগতভাবে এক এবং একই কাজে লিপ্ত সম বা বিষম আকৃতির অবিচ্ছিন্ন ও সংগঠিত কোষগুচ্ছকে কলা বা টিস্যু বলে। এবার দেখো উদ্ভিদ কলাকে তাহলে আমরা ক ভাগে ভাগ করি। প্রধানত আমি ছকের সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি। উদ্ভিদ কলাকে প্রধানত দুভাগে ভাগ করা হয়, আমরা দেখিয়েছি। একটা হচ্ছে ভাজক কলা আর একটা হচ্ছে স্থায়ী কলা। স্থায়ী কলাকে আবার দুভাগে ভাগ করা হয়, দেখো সরল স্থায়ী কলা এবং জটিল স্থায়ী কলা। এবার সরল স্থায়ী কণাকে আবার তিন ভাগে ভাগ করা হয়। সরল স্থায়ী কলাকে আবার তিন ভাগে, প্যারেনকাইমা, কোলেনকাইমা
এবং স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা। জটিল কলাকে দুভাগে ভাগ করা হয়, জাইলেম ও ফ্লোয়েম। এই দুটোকে মিলে সংবহন কলাও বলা হয়। প্যারেনকাইমাকে আবার দুভাগে ভাগ করা হয়, ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা। তাহলে ছকের সাহায্যে তোমাদেরকে উদ্ভিদ কলার ভাগটা আমরা দেখালাম। এবার দেখো যেগুলি তোমাদের বইতে পাবে, আমি সেগুলো আর করছি না। তাহলে প্রথমে দেখো কলা কাকে বলে, তোমরা বইতে ঠিকভাবে সংজ্ঞাটা নেই, আমি লিখে দিলাম। এবার এখানে দেখো ভাজক কলা কোথায় দেখতে পাওয়া যায় না, উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে মূল, কাণ্ডের অগ্রভাগ, কাণ্ডের পর্বমধ্য, শীর্ষ মুকুল, বিভিন্ন এই কলা দেখতে পাওয়া যায়। কেমন দেখতে, এই কলার কোষগুলো বিভাজিত হতে পারে। কোষগুলি অপরিণত আকৃতিতে ছোট, সুস্পষ্ট নিউক্লিয়াস এবং সেলুলোজ নির্মিত পাতলা কোষ প্রাচীরযুক্ত। কোষগুলো ঘন সন্নিবিষ্ট, অর্থাৎ কোষের মাঝে কোনো ফাঁকা থাকে না বা কোষান্তর রন্ধ্র থাকে না। আর কি দেখা যায় না, কোষ প্রাকার খুবই পাতলা, কারণ সদা বিভাজন হয় তো তাই। এবার দেখো তার কাজ কি না, ভাজক কলার কোষগুলো সবসময় বিভাজিত হয়ে পুরো উদ্ভিদের বৃদ্ধি ঘটায়। ভাজক কলা থেকে স্থায়ী কলা উৎপন্ন হয় এবং ভাজক কলা পর্বমধ্য বৃদ্ধি করে। ভাজক কলা উদ্ভিদের ক্ষয় পূরণ করে। এগুলো সব ভাজক কলার কাজ। তারপরে দেখো স্থায়ী কলা, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার বিভিন্ন অংশে স্থায়ী কলা দেখতে পাওয়া যায়। কেমন দেখতে না, এই কলার কোষগুলি নির্দিষ্ট আকারযুক্ত এবং বিভাজিত হতে পারে না। কোষগুলি সজীব বা মৃত দুরকমই হতে পারে। কোষগুলি সজীব বা মৃত দু ধরনের হতে পারে। কোষগুলিতে ভ্যাকুয়াল থাকে, পাশাপাশি দুটো কোষের মাঝে ফাঁকা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। তারপর দেখো উদ্ভিদে খাদ্য তৈরি করতে সাহায্য করে, উদ্ভিদে জল ও খাদ্যের পরিবহন ও সঞ্চয়ে সাহায্য করে, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে। এবার দেখো তাহলে প্রাণী কলা। তাহলে প্রাণী কলার আবরণী কলা, যোগ কলা, পেশি কলা এবং স্নায়ু কলা আমরা ছকের সাহায্যে দেখাচ্ছি। এবার আবরণী কলারও কয়েকটি ভাগ আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। যোগ কলারও কয়েকটি ভাগ আছে এবং পেশি কলারও কয়েকটি ভাগ আছে, কিন্তু স্নায়ু কলার কোনো ভাগ নেই। আমি ছকের সাহায্যে তোমাদেরকে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তাহলে প্রথমে দেখো প্রাণী কলা। প্রাণী কলা প্রাণী কলাকে ক ভাগে ভাগ করা হয়, 4 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম দেখো আবরণী কলা। আবরণী কলা, তারপরে যোগ কলা, তারপরে পেশি কলা, পেশি কলা, তারপরে স্নায়ু কলা। এবার দেখো আবরণী কলাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। তাহলে প্রাণী কলাকে দেখো প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথম ভাগ হচ্ছে আবরণী কলা। আবরণী কলা, তারপরে যোগ কলা, তারপরে পেশি কলা, তারপরে স্নায়ু কলা।
এবার আবরণী কলাকে আবার দেখো পাঁচটি ভাগ আছে। তাহলে একে হচ্ছে স্কোয়ামাস, বা আইসাকার। সাধারণত ফুসফুস, হৃৎপিণ্ড, মুখগহ্বর এগুলোর ভেতরে আমরা দেখতে পাই। তারপরে আছে কিউবয়েডাল বা ঘনকাকার, কিউবয়েডাল বা ঘনকাকার। এগুলো আমরা কোথায় দেখতে পাই না, দেখো বৃক্ক, নাসিকা, লালাগ্রন্থি, থাইরয়েড গ্রন্থি প্রভৃতির আবরণ সৃষ্টি করে। তারপরে দেখো কলামনার বা স্তম্ভাকার, কলামনার বা স্তম্ভাকার। এই কলামনার বা স্তম্ভাকার কোথায় আমরা দেখতে পাই? এই কলা পাকস্থলী ও অন্ত্রের ভেতরে আমরা দেখতে পাই। তারপরে গ্রান্ডুলার বা গ্রন্থিময়, গ্রান্ডুলার বা গ্রন্থিময়। গ্রান্ডুলার বা গ্রন্থিময় আমরা কোথায় দেখতে পাই? ঘর্মগ্রন্থি, লালাগ্রন্থি প্রভৃতিতে এই দেখতে পাই আমরা। তারপরে সিলিয়েটেড বা রোমস, সিলিয়েটেড বা রোমস এটা কোথায় আমরা দেখতে পাই? শ্বাসনালী, ইউরেটার, ফ্যালোপিয়ান টিউব ইত্যাদিতে এটা আমরা দেখতে পাই। তারপরে দেখো যোগকলা। যোগকলাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। যোগকলাকে যদি দেখি আমরা, অ্যারিওলার বা তন্তুময়, অ্যারিওলার বা তন্তুময়। এই কলা সাধারণত পেশি এবং ত্বকের মাঝখানে থাকে। তারপরে মেদকলা, অ্যাডিপোজ বা মেদকলা, অ্যাডিপোজ বা মেদকলা। এই কলা আমরা কোথায় দেখতে পাই? অ্যাডিপোজ বা মেদকলা। মেদকলা বিস্তীর্ণ দেহাঞ্চলে বিন্যস্ত থাকে। তারপরে দেখো স্কেলিটন বা কঙ্কাল, স্কেলিটন বা কঙ্কাল কলা। সাধারণত হাড়, তরুণাস্থি এইগুলো এই কলার মধ্যে পড়ে। তারপরে ফ্লুইড বা তরল যোগকলা, তরল যোগকলা, যেমন রক্ত আমাদের একটি তরল যোগকলা। এবার পেশিকলাকে দেখো আবার কয়েকটা ভাগে ভাগ করা হয়। পেশিকলা, তিনটে ভাগ। দেখো পেশিকলাকে তিনটে ভাগ: সরেক পেশি, অরেক পেশি আর হৃৎপেশি। হৃৎপেশি। তাহলে দেখো প্রাণীদের আমরা এই কলাগুলো আমরা ছকের সাহায্যে তোমাদেরকে দেখালাম এবং কোথায় কোথায় অবস্থান করে সেটাও আমরা দেখালাম।
সরেক পেশি অরেক পেশিকে ঐচ্ছিক এবং পেশি কাজ অনুযায়ী কিন্তু আবার দু প্রকার, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। স্নায়ুকলার কোনো ভাগ নেই, দেখো স্নায়ুকলার কোনো ভাগ নেই। তাহলে এখান থেকে তোমাদের দেখো আবরণী কলা, আমি ভাগটা ছকের সাথে দেখালাম। তাহলে আবরণী কলার কোষগুলো, এগুলো বৈশিষ্ট্য আবরণী কলার এবং কাজগুলি দেখো তোমাদের বইতে, দেহের বাইরের তলকে আঘাত রক্ষা করে, দেহের ভিতরের বিভিন্ন অঙ্গের আচ্ছাদন গঠন করে, শোষণ, ক্ষরণ এবং রেচন এই কলার সাহায্যে হয়ে থাকে। তারপরে যোগ কলা দেখো, তাহলে যোগ কলার এই যে বিভিন্ন যোগ কলাগুলোর ভাগ আমরা দেখিয়েছি এবং যোগ কলার কাজটি এখানে থেকে বৈশিষ্ট্য তো আছে যোগ কলার, তার সঙ্গে সঙ্গে কাজগুলি কি না, দেহের বিভিন্ন কলা অঙ্গের মধ্যে যোগাযোগ রক্ষা করতে সাহায্য করে, দেহের রোগ প্রতিরোধ বিশেষ ভূমিকা পালন করে, দেহের কাঠামো গঠন করতে, ভার বহন করতে, যেমন ওই যে অস্থি বা তরুণাস্থি। তারপরে দেখো এবার পেশি, তাহলে পেশি এই যে আমরা বলেছি পেশি সাধারণত গঠন অনুযায়ী 3 প্রকার, আবার কার্য অনুযায়ী পেশি 2 প্রকার, গঠন অনুযায়ী সরেক অরেক এবং হৃদ পেশি, কার্য অনুযায়ী 2 প্রকার, ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। এবং ওই এই যে এখানে দিয়েছে দেখো ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃদ পেশি। কাজ কি, অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় এবং গমনে সাহায্য করে, আভ্যন্তরীণ অঙ্গের সঞ্চালনে সাহায্য করে এবং হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে। তারপরে আছে স্নায়ুকলা, দেখো স্নায়ুকলা সাধারণত বিভাজিত হয় না, আমাদের যা থাকে তা একই থাকে। স্নায়ুকোষ বা নিউরোগ্লিয়া নিয়ে গঠিত। এবার একটি স্নায়ুকোষের গঠন লক্ষ্য করো, একটি স্নায়ুকোষের গঠন। কাজ কি না, পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা মস্তিষ্কে বয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং মস্তিষ্ক ছাড়া নির্দিষ্ট অঙ্গে গ্রন্থিতে পৌঁছে দেয়। জীবদের বাইরের ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে, পেশির সংকোচন, বিভিন্ন গ্রন্থির ক্ষরণ ইত্যাদি নিয়ন্ত্রণ করে স্নায়ুকোষ। তার দেখো কলা সম্বন্ধে আমরা একটা সাধারণ আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে। কলা থেকে সাধারণত প্রশ্ন এই যে ক প্রকার কী কী এরকম প্রশ্ন হতে পারে। তাহলে এই পর্যন্ত আমরা যতটা করালাম এই জীবদের গঠনের, আগামী ক্লাসে আমরা এর কি প্রশ্ন হতে পারে এবং প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আমরা আলোচনা করব।